কিভাবে গেছিল, বড় সতীন এই বাড়ি থেকে চুরি করে গেছিল। এইসব সত্যি কথাগুলো আমরা যাই না গেছি তাহলে তো বড় সতীনের খেলা শেষ। জামাইয়ের কাছে আমাদের পুরো কালার বানাই দিল। আমি দোষ করি নাই, আমি সেই দোষের ভারগুলা নিতে নিতে আমার মাথার অবস্থা কি আপনারা একবার চিন্তা করেন। গাইস, আজকের ব্লগে আমি আপনাদেরকে কিছু গোপন কথা বলবো বড় সতীনের বিষয়ে, যে কথাগুলো আগে আপনারা কখনো জানতেন না, এমনকি আপনারা কি আমি কিছুক্ষণ আগে জানতে পারছি। তো সেই গোপন কথাগুলো সবগুলোই আপনাদেরকে বলবো। তবে কিছু জিনিসে আমার মধ্যে একটু সন্দেহ আছে, সেগুলো আমি কনফার্ম হওয়ার পরই আপনাদেরকে জানাবো। তবে একটা বিষয় আমি আপনাদেরকে একদম শিওরলি বলতে পারি যে বড় সতীনের জন্য আমাদের 1,30,000 টাকা একদম পুরাই জলে গেছে। ও আমাদের 1,30,000 টাকা নষ্ট করছে। তো আরও অনেক গোপন কথা আছে যেগুলো আজকের ব্লগটা আপনারা জানতে পারবেন। তো সবাই অবশ্যই সম্পূর্ণ ব্লগটা খুব ভালোভাবে দেখবেন। তো এবার মূল কথায় আসা যাক। আর মূল কথায় আসার আগে আমি আপনাদেরকে একটা বিষয় মনে করিয়ে দিতে চাই, কারণ বড় সতীন আপনাদের একটা আবেগের কারণে বড় সতীনের অনেক ভুল দোষ আপনারা ভুলে যান। তো আপনাদেরকে মনে করাই দেই, বড় সতীন যেহেতু গেছে 6 মাসের উপরে হয়ে গেছে, অনেকেই হয়তো বা ভুলে গেছেন যে বড় সতীন এই বাড়ি থেকে ঠিক কিভাবে গেছিল। বড় সতীন এই বাড়ি থেকে চুরি করে গেছিল, সবার চোখে ধুলা দিয়া গেছিল। আর সেটা কিভাবে, আপনারাও সবসময় আমার দোষ দেখেন, জামাইও সবসময় আমার দোষ দেখে, কেউ বড় সতীনের দোষটা দেখে না। কেন দেখে না জানেন? বড় সতীন যখন এই বাড়ি থেকে চলে যায়, আর আরেকটা কথা আমি বললে ভালো হবে আর কি। আপনারা অনেকেই বলবেন যে বড় সতীনটি নিয়ে আজকে কেন আবার কথা বললেন, কারণ বড় সতীনের কারণে আমাদের অনেক অনেক ক্ষতি হয়েছে, যে বিষয়টা আজকে আমি জানতে পারছি। এই কারণে ওকে নিয়ে আজকে কথা বলতে আমি বাধ্য হইলাম। তো কথা শুরু করা যাক। ও যখন চলে যায় তার আগে আমার সাথে কাজগুলো করছে কি, আমি ওর উপরে রেগে থাকবো না কেন সেটা আপনারাই এখন বিচার করবেন। আমার তো জিনের সমস্যা ছিল যাওয়ার আগে। তারপরে কবিরাজের কাছে গেলাম, এমন না কবিরাজের কাছে আমি একলা গেছিলাম বা আমার পরিচিত কারো নিয়ে গেছিলাম, পরে নিজের মন গড়া একটা কথা আইন না বানায় বইলা দিচ্ছি। কবিরাজের কাছে যখন আমি গেছিলাম আমার জিনের সমস্যা অনেক বেশি ছিল, সবাই বলতেছিলেন যে একটা ভালো মানের হুজুর দেখান। আসলে কবিরাজ না, সে ছিল একটা বড় মানের হুজুর। তো সেই হুজুর আবার আমার জামাইয়ের পরিচিতই ছিল, তারপরে আমার শ্বশুরের পরিচিত ছিল। তো এই ভেবে হচ্ছে ওই হুজুরের কাছে যাওয়া। পরে হুজুর বলছিল কি যে তোমার বড় সতীন, তোমার সতীন আছে, তোমার সতীনই হচ্ছে তোমার কালো জাদু কইরা তোমার সমস্যা করতেছে, যাতে তোমার এই সমস্যাগুলো দেখলে তোমার জামাই আর তোমার এই সংসারে না রাখে। তো এই কারণে তোমার এই জিনের সমস্যা হইতেছে। পরে আমি এসব কথা বিশ্বাস করলাম না, আমি তো ওই হুজুরের উপর একদম রেগে টেগে ফায়ার। পরে বাড়িতে আসলাম, বাড়িতে এসে সব কিছু বললাম। পরে আমি বড় সতীন যাতে কষ্ট না পায়, ওর যাতে মনে করেন যে ওই বিশ্বাসটা না হারায় যে আমরা হুজুরের কথা বিশ্বাস করতেছি, ওরে আমরা বিশ্বাস করি না। আমি বাস্তবে যেমন করছি ভ্লগও তেমনভাবে হুজুরে মনে করেন যে ইচ্ছা মতো উল্টাপাল্টা কথা, ভণ্ড এটা সেটা অনেক কিছু বলছি। আর আপনারা জানেন এসব হুজুরদের মনে করেন যে ভণ্ড যারা হুজুর তাদের হাত কিন্তু অনেক বড় বড় থাকে, তারা তাদের খারাপ শক্তির মাধ্যমে অনেক ক্ষতি করতে পারে। তো আমি যে এত কিছু করছি, আমার একটা লাইফ রিস্ক ছিল না, তারপরও আমি রিস্ক নিয়ে হচ্ছে বড় সতীন যাতে কষ্ট না পায় সব কিছু করে গেছি। তারপরে ওই যে বড় সতীনের বিশ্বাস আর অর্জন করতে পারি নাই। কারণ কি জানেন, বড় সতীন তো আসলেই আমার ক্ষতি করছে, আসলেই আমার উপরে কালো জাদু করছে। এখন ও মনে করেন যে হুজুর বলার পর তো ওর মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে, আই হায় আমরা যদি বিশ্বাস করে ফেলি এসব সত্যি কথাগুলো আমরা যাই না গেছি তাহলে তো বড় সতীনের খেলা শেষ। তারপরে বড় সতীন কি করলো জানেন, বেশি ডিটেলস কিছু বলবো না, টুকটাকগুলোই বলবো, সেগুলোতে আপনারা খুব ভালোভাবে সব জিনিস বুঝে ফেলবেন। তো ও শুরু করলো কি, আমি আর এই সংসার করব না, তুই তোর জামাই নিয়ে একলা সংসার কর। তার এইরকম খোঁচাখুচি আমার সাথে করতেছে। আর আমি এমন একটা মানুষ, আমি ফাইজলামি, তারপরে মানুষকে খোঁচা মারা, ফ্লার্ট করা এইসব একদমই পছন্দ করি না। আমি কারোর সাথে এইসব করিও না। নর্মালি আমি হাসি খুশিভাবে কথা বলবো, এটার মধ্যে খোঁচাখুচি কেন ঢুকাবো? কিন্তু বড় সতীন এগুলো খুব পছন্দ করে, এগুলো কইরা তারপরে কি করে জানেন, মানুষের মনে কষ্ট দিয়া আমি তো এগুলো মজা করছি, কেন কষ্ট পাইছো, কথা ধরনটা এমনই থাকে। তখন এমন একটা ভাব নেই যে ও কিচ্ছু বুঝে না, ওর মধ্যে এমন সাদাসিধা একটা ভাব কাজ করে, অথচ যখন খোঁচাগুলা মারে তখন ওর চেহারার ধরনটা দেখলেই বোঝা যায় যে ওর মনের মধ্যে শয়তানি ঘুরতেছে।
কিন্তু যখন গিয়ে জিজ্ঞেস করে অপরাধ করার পরে তখন একদম ভোলাভালা একটা চেহারা নিয়ে হাজির হয়ে যায় যে সে কিচ্ছু বুঝে না, কিচ্ছু জানে না, অনেক বলদ সলদ একটা মানুষ, মানুষের সাথে হাসি ফাইজলামি করতে অনেক পছন্দ করে। আরে ফাইজলামি তো আমিও করি, এই কারণে তো মানুষের আর খোঁচামাই না, বা ওরে তো কখনো এমনভাবে বলি নাই যে তুমি সংসার থেকে চলে যাও, নাইলে আমি সংসার থেকে চলে গেলাম, তুমি তোমার সংসারে তোমার মতো কইরা থাকো। এইগুলা কোন ধরনের কথা? আমরা সতীন হয়ে আসছি, এত কিছু কইরা আসছি তো আর আলাদা হওয়ার জন্য না। দুই সতীন একসাথে মানে থাকবো আজীবন, এই জন্যই তারা আমাদের সম্পর্ক কিন্তু তখন ভালোই ছিল। ওই ভালোর মধ্যে বড় সতীন এই খোঁচা মারা কথাগুলো শুরু করছিল। পরে কি হইলো, ওর বাবা এক টাইমে অসুস্থ হইলো, পরে ওর বাবার কাছে গেল, মানে ফোন দিছিল, পরে বাবার কাছে গেল, 2 দিন গিয়ে থাকলো ঢাকা উত্তরাতে, এই মানে বেড়াইতে গেছিল, পরে 2 দিন থেকে চলে আসছে। তো ওর বাবার কাছে যখন যায় বড় সতীন, তখনও ও আমারে যাওয়ার আগে বইলা যায় কি যে তুই তোর সংসারে এখন থাকিস ভালো করে, আমি চলে গেলাম আমার বাপের কাছে, আর আসবো না এই সংসারে আমি। পরে আমার তো মনে করেন যে বাইর হয়ে যাওয়ার আগে এইসব কথা কেন বলবে, ভালোই ভালো একটা ভালো মুড নিয়ে যাবে, মেজাজটা গেছে খারাপ হয়ে। তো আমি ওরে কিছু বলি নাই, গিয়া বলছি আমি ডাইরেক্ট জামাই রে যে আপনার বউ যাওয়ার আগে এইসব কথা বলতেছে, আপনি আপনার বউরে কেন যাইতে দিতেছেন, ও তার এই সংসারে আসবে না। পরে জামাই গিয়া যখন ওরা জিজ্ঞেস করলো, ও বললো কি আরে আমি তোর সাথে এটা মজা করছি। পরে আমি বললাম কি যাওয়ার আগে কি এটা মজা করার মতো কোনো বিষয় হইলো? ওর বাবার বাড়িতে এতদিন ধরে যায় না, এখন যাইতেছে, যাওয়ার আগে আবার এসব কথা বলে। তো জামাই তো জানেন বড় বউ বলতে অন্ধ, বড় বউর কোনো দোষ ভুল চোখে পড়ে না, যেমন আপনারাও। তো জামাই বললো কে থাক, মজা করছে, তুমি এসব নিয়ে বেশি করো না। পরে যাক ওইটা গেল, 2 দিন পরে আবার চলে আসলো। 2 দিন পরে ওইখানে গিয়ে মনে করেন যে ও ফোন দিয়ে আসছে কিভাবে কি করা যায়, কিভাবে আমাদেরকে হচ্ছে বিপদে ফালানো যায়, সেগুলো সবই ও করছে। তো সব আপনাদেরকে বলতেছি। পরে আসলো, আসার পরে ও বললো যে ওর এখন মারে দেখতে মন চাইতেছে, ওর মার জন্য অনেক মন কাটতেছে, 6 বছর ধরে মারে দেখতে যাইতে পারে না, হ্যান ত্যান আরো অনেক কিছু। আমি বেড়াইতে যাব। আর বিশ্বাসটা অর্জন করছে কিভাবে, জামাই কিন্তু জীবনেও খুলনা দিত না, কারণ জামাইয়ের অত সাহস নাই যে তার বউরে খুলনা দিবে, খুলনা থেকে আবার ঠিকভাবে আনতে পারবে, জামাই জীবনেও দিত না। তারপরও কেন দিছে, যা ওই যে বড় সতীন এই কাজটা করছে, বাবার কাছে গিয়ে 2 দিন ছিল, 2 দিন পরে আবার ফিরে চলে আসছে। তো জামাই ভাবছে কি মার কাছে গেলে 1 সপ্তাহ বেড়াবে, তারপরে আবার চলে আসবে, কারণ বাবার কাছে গিয়ে তো ফিরে আসছেই, মার কাছে গেলেও আসবে, যাক মারে যেহেতু এতদিন ধরে দেখে না, যাক আব্দুর রহমানও তাদের দেখতে মন চাইতেছে, সবকিছু মিলে আব্দুর রহমানও নানার বাড়ি থেকে ঘুরে আসুক। তো এই কথা বইলা হচ্ছে বড় সতীন গেল। যাওয়ার পরে ওই আবার হয়েছে কি, ওর ভাই আইসা আবার ওরে নিয়ে গেছিলো, আপনাদের মনে আছে কিনা জানি না, ওর ভাই হচ্ছে ঘাট থেকে আইসরে নিয়ে গেছিলো, জামাই ঘাট পর্যন্ত আগাই দিয়ে গেছিলো। এই হচ্ছে ঝামেলার শুরু। ওই দিনও ও মানে যেই 2 দিন আবার ছিল মাঝখানে ওর বাবার কাছ থেকে আইসা সারাটা ক্ষণ আমারে খালি খুঁচাইছে, সারাটা ক্ষণ আমারে খুঁচাইছে। আমি সব চুপ করে সহ্য করে গেছি, মানে বারবার শুধু তোর সংসার তুই কর, তুই তো জামাই নিয়ে একলা থাকতে চাইছিলি, জামাই নিয়ে একলা থাক, আমি তো তোর ক্ষতি করি, এইটা সেটা শুধু ঠেসমারা কথা বলে আমারে। পরে আমার কি হইলো, আমি তো একটা মানুষ, আমি কতক্ষণ এসব সহ্য করবো? আমি তো সতীনের সংসারে ভাই কষ্ট সহ্য করতে করতেই গেলাম, আজ পর্যন্ত নিজের কোনো শখ এই সংসারে আসার পর আমি পূর্ণ করতে পারলাম না। তাও মনে কোনো দুঃখ ছিল না, কারণ 203 তো মিলামিশে আসছি। তো এর মাঝে ও হুদাই ঝামেলা লাগাইছে। পরে আমি মেজাজটা খারাপ হয়ে গেছে, আমি বললাম কি মানে আমি রেগে গেছি ওই টাইমে, যে তোমার সমস্যা কি, বারবার শুধু এই কথা বলো কেন? হ্যাঁ, সংসার ছেড়ে চলে যাবে, তোমার সমস্যা হয়েছে কি? হুজুর কবিরা যা বলছে সেটা তো আমি বললাম, বিশ্বাস করিনি, আর কি করতে হবে? লাইফের রিস্ক নিয়ে ভিডিওতে জামাই সব কিছু বললো, আমি কবিরাজে যাচ্ছে তাইভাবে কথা বললাম, তারপরে কবিরাজের কাছে আর গেলামই না, সেই হুজুরের কাছে, সে যে এত ভালো হুজুর, তারপরে তোমার বিশ্বাস করানোর জন্য আর কি লাগে? পরে আমি হচ্ছে কথা কাটাকাটি হইলো, কথা কাটাকাটির পরে আবার কাইন্দা দিছে, তখন আবার সে কান্দা দিছে, মানে ও মানুষরে বিপদে ফালাইয়া এমন একটা ভাব ধরে, ও কিচ্ছু বুঝে না। পরে আমি জামাইয়ের কাছে বললাম গিয়ে, জামাই তো একদম তার বড় বউ কাঁদতেছে দেখে ফায়ার হয়ে গেছে, তার বড় বউ কেন কান্না করতেছে। পরে আমি বললাম কি আপনার বউ উঠতে বসতে খালি আমার এইসব খোঁচা দেয় কেন, এগুলো শুনতে কার ভালো লাগে? ওটা যদি আমি এভাবে বলতাম ওর মেজাজটা খারাপ হইতো না? এ কারণে আমি বলছি যে তুমি সবসময় এইসব কথা বলো কেন, তোমার বিশ্বাস করানোর জন্য কত কি করলাম, তারপরে তোমার বিশ্বাস হয় না কেন? এগুলো কোন ধরনের কাজবাজ করো তুমি? তোমার কিছু বুঝাইলে তোমার মাথায় ঢুকে না কেন? তো এইভাবে বলছি, এখন আপনার বউ কান্না করে দিচ্ছে। তো আমার সাথে এই ধরনের খুচাখুচি মজাগুলো কেন করে? এর আগেও তো দেখছি আমি এটা পছন্দ করি না, আপনার কাছে গিয়ে বলছি যে হ্যাঁ আমার এগুলো পছন্দ না, আর ও দেখে নাই আমি যে ওর সাথে 4 বছর ধরে আসি, আমি কোনোদিন কোনো বিষয়ে মজা করি না বা কারোর খুচা মাই না, এইসব জিনিস আমার পছন্দ না দেখা। পরে আমি জামাইরে বলার পরে ও আবার সেম জিনিস, যে আমি ওর সাথে মজা করছি, ও রেগে গেছে, এই কারণে ও কাইন্দা দিচ্ছে, আমি ওরে কি কি বলছি, মানে জামাইয়ের কাছে আমার পুরো কালার বানাই দিল ওই টাইমে ও। পরে ও হইলো কি
বাবার বাড়িতে যাবে, বাবার বাড়ি যাওয়ার একটা শুট তুললো ওই কান্নাকাটির মধ্যে দিয়ে। পরে জামাই বললো আচ্ছা ঠিক আছে, তোমার উপর দিয়ে অনেক কিছু যাইতেছে, যাও তুমি বাবার বাড়িতে গিয়ে কয়েকদিনের জন্য বেড়াই আসো। ওই জিনিসটারও প্যাচে ধরছে যে আমার সাথে একলা থাকবে, আমি জামাই নিয়ে একলা থাকবো, এই কারণে বড় সতীনটা বাপের বাড়িতে পাঠাই দিছি, হ্যান ত্যান আরো অনেক কিছু। মানে কি বলবো, নিজ থেকে ওর বাবার বাড়িতে যাইতে চাইলে আমরা কেউ বলি নাই ওর বাবার বাড়িতে যাক, আমরা চাই নাই ওর বাবার বাড়িতে যাক। আমি আমার বাবার বাড়িতে যাই না, কেন যাই না সেটার উত্তর আপনাদেরকে এতদিন আমি দিয়ে দিছি। তাইলে আমি কেন চাবো যে ওর বাবার বাড়িতে যাক? আমি তো জানি ওর বাবার বাড়িতে গেলেও, আমার বাবার বাড়িতে গেলে যেমন একটা ঝামেলা হবে, ওর বাবার বাড়িতে গেলেও সেম ঝামেলা হবে। তো এই তো ঝামেলা হইতেছে, তো আমরা কেউই চাই নাই যাক। কিন্তু ও তখন একদম আবেগে ওর মারে দেখতে অনেক মন চাইতেছে, হ্যান ত্যান কান্নাকাটি সব কিছু কইরা গেল আমার সাথে একটা ঝামেলা পাকাইয়া। তো জামাইয়ের তখনও মাথায় ঢুকে নাই যে তার বউ হচ্ছে ঝামেলা কইরা মানে তার বাবার বাড়িতে যাইতেছে। তো জামাই কি করলো, আচ্ছা থাক বেড়াইতে যাক, বেড়াইতে নিয়ে গেল। যাওয়ার পরে এখন তো বড় সতীনের সুর গেছে পাল্টে, যাইতে না যাইতে বড় সতীনের সুর পাল্টাই গেছে। ও আবার ফোন দেওয়া বাড়িতে থাকতে যেসব কথা বলতো ওইসব তো বলছে বলছে আরো বেশি বলছে। সাথে মনে করেন যে ওর মাও শুরু করছে যে না তাদের মেয়ে তারা আর এই সংসারে দিবে না, তারা এতদিন পরে পাইছে, তাদের মেয়ে তারা এখন রাইখা দিবে, সতীনের সংসার করতে দিবে না। এই থেকে হচ্ছে ঝামেলার শুরু আর জামাইয়ের অবিশ্বাসেরও শুরু। তো এখানে আমার দোষটা কি ছিল? আমি কি করছি বলেন? বড় সতীন যে ওর বাবার বাড়িতে চলে গেল, জামাই যে আমারে দোষে, তারপরে মানে সবাই সবাই আমারে দোষে। আপনারাই বলেন এই পর্যন্ত কোন দোষটা পাইলেন আমার, যে তোমার এই দোষটা, তোমার এই দোষের কারণে বড় সতীন চলে গেছে? তো বড় সতীন মেনলি আমার কারণে যায় নাই, ও গেছে ওর মনের শয়তানি থেকে, যেটা আমি শুরু থেকেই বলতেছি। আজকে একদম আপনাদেরকে সব কিছু ডিটেলস বললাম ওর যাওয়ার কারণটা। এবার আপনারাই ভালোভাবে বুঝে যাবেন যে বড় সতীন সংসার থেকে আসলে কেন গেছে। আমার যে এখানে কোনো হাত নাই সেটা এই যে কথাগুলো শোনার মানে পরে আপনারা একদম কনফার্ম হয়ে গেছেন। পরে কি হইলো, জামাইয়ের অবিশ্বাস ঢুকে গেছে যে তার বড় বউ, তার এত বিশ্বস্ত প্রাণের একদম কলিজার মানুষটা তার এত বড় ছ্যাঁকাটা দিয়ে হচ্ছে তার বাপের বাড়িতে চলে গেল তার ছেলেরে নিয়ে। এখন ছেলের সাথে কথাও বলতে দেয় না, দেখাও করতে দেয় না। ফার্স্টে তো মানে প্রায় 2 মাসের মতো মনে হয় কোনো কথাই ছিল না জামাইয়ের সাথে। পরে কেমনি কেমনি যোগাযোগ করছে আমি জানি না। তো জামাই সেখানেও বলছে কি তার সাথে নাকি টুকটাক কথা হয়েছে বড় সতীনের। মানে এত মিথ্যা কথা বলতে পারে বড় বড়ে, মানে সবার কাছে ভালো সাজানোর জন্য। সে কথা বললে কি আমি একবারের জন্য দেখতাম না? সারাদিন তো ঘরেই থাকে, আমিও তো সারাদিন ঘরেই থাকি, আমি দেখতাম না যে মানে সে বড় সতীনের সাথে কথা বলতেছে? তো যাই হোক, যা করছে বড় বড়ে ভালো বানানোর জন্য, এখন তো বড় বড় ভালো রূপটা দেখছি। এখন না পাইরা মনে করেন যে সব আমার উপর দিয়ে চালায়, এগুলো তো আমি বুঝি, এই কারণে এখন কিছু বলি না। কারণ আমি জানি সব কথা হুদাই বলে তার বড় বড়ে ভালো বানানোর জন্য, নিজের মনে সান্ত্বনা দেওয়ার জন্য, যে তোমার কারণে আমার বড় বউ চলে গেছে, নাইলে আমার বড় বউ যাইতো না। এরপরে এখন আমি তো মনে করেন যে এখন একদম একলা হয়ে গেছে। আগে তো 200 দিন একসাথে ছিলাম, তারপরে মনে করেন যে দুইজনে আমাদের সম্পর্ক তো ভালোই ছিল। যাওয়ার পরে সম্পর্ক খারাপ হয়েছে বড় সতীন বেশি বাড়াবাড়ি করাতে। তো দুইজনের একসাথে কখন যে সময় কাটা যেত, বাচ্চা কাচ্চার পিছনে সময় দিয়া, তারপর একটু টুকটাক ভিডিও করি, এই হাসি ঠাট্টা গল্পতে আমাদের সবসময় কাইটা যেত, আমরা নিজেরও টের পাইতাম না। এখন বড় সতীন যে চলে গেছে, চলে যাওয়ার পরে মনে করেন আমার তো একলা একলা ঘরে ভাল লাগে না। তারপরে শাশুড়ি সারাদিন বাড়িতে থাকে না, শ্বশুর তার মতো দোকানে থাকে, জামাই জামাইয়ের মতো কাজ নিয়ে ব্যস্ত থাকে। সে তো পুরুষ মানুষ, তার সাথে কি আর আমার এত গল্প গুজব করা সম্ভব? পুরুষ মানুষকে আর এত গল্প টল্প করে নাকি একটা মেয়ের সাথে যেভাবে গল্প করা যায়? তো এখন আমার তো মনে করেন যে একলা একলা ঘরের মধ্যে ভাল লাগে না। পরে আমি বললাম কি যে না, আমিও বাবার বাড়িতে বেড়াইতে যাব, আমার ভাল লাগতেছে না। তখন জামাই বললো কি যে না, বাবার বাড়িতে বেড়াইতে যাওয়া যাবে না। ফার্স্টে একদমই বেড়াইতে যাওয়া যাবে না বলছে। কারণ কি, তার বড় বউ গিয়া তার একখান ধোকা মারছে। এখন আমি গেলে আমি হচ্ছি খারাপ মানুষ, আমি নাকি আমার বাবার বাড়ি থেকে আরও ক্ষতি করবো। আচ্ছা আপনারাই বলেন, বড় সতীন জামাইয়ের যেই ক্ষতিগুলা করছে, এর থেকে বেশি ক্ষতিকর একটা মানুষের পক্ষে সম্ভব? সে বলে যে আমি নাকি তার বড় বড় চাইতে বেশি ক্ষতি করবো। আমি আর কি ক্ষতি করব? হ্যাঁ, আপনার বড় বউই তো আপনার যা ক্ষতি আছে সব মানে সব ক্ষতি করে দিচ্ছে আপনার বড় বউ আপনারে। আমার তার ক্ষতি করার কিছু বাদ রাখে নাই। আমারই দোষ দিতে হবে সব জিনিসে। সবাই ভালো, খালি আমিই খারাপ। তো আমি চাইলাম আমার বাবার বাড়িতে যাইতে, যে বাবার বাড়িতে গেলে আমার মনটা একটু ফ্রেশ হবে, আমার আর ভালো লাগতেছে না এইসব নিতে। সবাই শুধু আমারই দোষে। তারপরে বড় সতীন নাই, বড় সতীন গিয়েও আমার নামে কী সব উল্টাপাল্টা আজগুবি কথা বলতেছে, আমি কিছুই বুঝতেছি না। ও ভালোই ভালোই থাইকা যাওয়ার 1 সপ্তাহ আগে থেকে ঝামেলা শুরু করলো।
পরে যাওয়ার পরে এসব ঝামেলা শুরু করে দিল, আমি এসব নিতে পারতেছি না, মেন্টালি আমি অনেক বেশি অসুস্থ হয়ে যেতেছি, আমার প্লিজ বাবার বাড়িতে যাইতে দেন, আমি কয়েকদিন ঘুরে আবার চলে আসবো। আমারও তো অনেক দিন ধরে বাবার বাড়িতে যাওয়া হয় না, বিয়ের পর থেকে তো এই পর্যন্ত বাবার বাড়িতে আমি কখনো যাই নাই। পরে হচ্ছে কি জামাই বললো যে না যাওয়া যাবে না। এরপরে কি বললো যে গেলে তুমি আমাতুর রহমানকে ছাড়া যাবা। যখন আমার বাবার হচ্ছে এই বাড়িতে আসা যাওয়া হয় তার সাথে আমার অনেক বেশি ঝামেলা হয় দেখা, পরে বলল কি যে তুমি গেলে আমাতুরে ছাড়া যাবে। এখন আমাতুরে ছাড়া তো আমি যাইতে পারবো না, এই কারণে আমার এখনো পর্যন্ত বাবার বাড়িতে যাওয়া হইলো না। তো আমি একটা মানুষ, আপনারা 6 মাস ধরে দেখতে দেখতে আপনারা বলেন যে আপনাদের মাথা ব্যথা করে, আর আমি এই জিনিসগুলো দিনের পর দিন ফেস করে যাইতেছি। আর প্রত্যেকটা দোষ সবাই আমার উপরে দোষ চাপাই দেয়, এমন কোনো মানুষ নেই যে আমার উপরে দোষ চাপায় না। আমি দোষ করি নাই, আমি সেই দোষের ভারগুলা নিতে নিতে আমার মাথার অবস্থা কি আপনারা একবার চিন্তা করেন। তারপরেও জামাইয়ের আমার প্রতি বিন্দুমাত্র দয়াময় হয় না, বিন্দুমাত্র দয়াময় হয় না। সে দিনের পর দিন তার ওই সেম কাজ করেই যেতেছে আমার সাথে। এখন কুরবানির ঈদ আসছে, তো আমি বলছি কি যে আমি আমার বাবার বাড়িতে বেড়াতে যাইতে চাই, আমার একটু দেন। আব্বু যাইতে বলতেছে। তারপরে আমার আব্বু 1,30,000 টাকা দিয়ে হচ্ছে এবার কুরবানির গরু কিনছে। সে বলতেছে আসো, কি জানি তোমরা তো এবার কুরবানিও দিবা না, ঘরে বাচ্চা মানুষ আছে, কি জানি কুরবানি না দিলে কেমন দেখা যায়। যাই হোক, সমস্যা আছে, সবসময় তো আল্লাহ সময় একরকম রাখবে না, তুমি আমাদের বাড়িতে আসো, আমার তোরে নিয়ে বেড়াই যাও। আমার তোর কী দোষ করছে, আমার তোরকে কেন নানার বাড়ি থেকে তুমি বঞ্চিত রাখতেছো, অনেকভাবে আব্বু বলছে। পরে আপনাদের ভাইয়ারা আমি বললাম যে আব্বু এমন এমন ভাই বলতেছে, তখন আপনাদের ভাইয়ার ওই সেম কথা যে গেলে আমার তোরে ছাড়া যাও, নাইলে যাইতে যাইও না, তোমার ইচ্ছা, তুমি যাবা নাকি যাবা না। তো বারবার এই সেম কথা বললে ভাল লাগে। সেখানে আমার বাবা কত বড় একটা গরু কোরবানি দিতেছে, মেয়েরে নিয়ে যাবো, একটু মজা করব, কতদিন ধরে বাবার বাড়িতে যাই না, এমনিই ভাল লাগবে। তার উপর আবার ঈদের সময় যাইতেছি, তো যাইতে দিবে না। মনে করেন যে এবার কুরবানি দেওয়া হইলো না, বড় সেদিনের পেঁচালার কারণেই মেনলি কুরবানি দেওয়া হয় নাই। জামাইরও মাথা ঠিক নাই, সে উল্টা পাল্টা যেমনে পারছে উড়াধুরা করে টাকা পয়সা খরচ করছে, কোনো টাকা পয়সা আসলে সঞ্চয় করে নাই। সামনে যে কুরবানি আসতেছে, ঈদ আসতেছে, ঘরে একটা বাচ্চা মানুষ আছে, কুরবানি দিতে হবে, সেই রকম কোনো ব্যবস্থাই করলো না। তো 1,30,000 টাকা এখানেই জলে দিল। মানে অনেক টাকা জামাই খরচ করছে রিসেন্ট টাইম, আপনারাই দেখছেন সে কত কত কিছু কিনছে, হুদা জিনিসই কিনছে, যেগুলো দরকার নাই সেগুলোও কিনছে। আমি না করা সত্ত্বেও আমার কোনো কথাই শুনে না, উল্টা আমি কিছু বলতে গেলে আমি আবার আরও বেশি দোষের ভাগিদার হয়ে যাই। তো আমার বাবার বাড়ি মানে আব্বু যে কেমনে রিকোয়েস্ট করতেছে যাওয়ার জন্য, এখন আব্বুরে প্রত্যেকবার আমি বলি যে না আমি যাব না। এখন আব্বু জিজ্ঞেস করে যে কেন আসবা না, বাবার বাড়িতে আসলে সমস্যা কি, আমরা কি করব তোমারে, কেউ কোনো সমস্যা নাই আসো। অনেকভাবে আব্বু আমারে বলতেছে, মানে রিকোয়েস্ট করা যেটারে বলে আর কি। আমি প্রত্যেকবারই তারে না বইলা দেয়, আসি আমারে জিজ্ঞেস করে যে কেন, পরে আমি বলি যে এমনি আমার ভাল লাগে না, আমার সংসার ছেড়ে কোথাও যাইতে, আমার এখানেই ভাল লাগে, এইসব বইলে আমি কাটাই দিতেছি। তো বড় সতীনের কারণে আজকে আমি আমার বাবার বাড়িতে যাইতে পারতেছি না। সে কুরবানি দিতেছে, সেই কুরবানিও আমি মানে এই বাড়িতেও কি আর বলবো, এটা নিয়ে কথা বলতে ইচ্ছে করতেছে না, নিজের কাছে নিজের ছোট মনে হইতেছে এই বিষয়টা নিয়ে কথা বলতে গেলে। তো বড় সতীনের কারণে আমি আমার বাবার বাড়ি থেকে বঞ্চিত, আমার মেয়ে তার নানার বাড়ি থেকে, নানার ভালোবাসা থেকে বঞ্চিত হইতেছে। তো বড় সতীনের আসলে ওর যে শাস্তিটা কি হওয়া উচিত আমার নিজেরই মাথায় আসতেছে না। ও যেই ধরনের অপরাধ দিনের পর দিন কইরা গেছে আর যাইতেছে, আমার লাইফটা পুরো শেষ করে দিছে, পুরো শেষ করে দিছে। তো তুই কেমনে ভালো থাকস তুই দেখিস, তোর মনে কর যে এখন মনে হয় জ্বলানি পড়ানিতে শেষ হয়ে যেতেছে। এই যে তোর সাথে কেউ কথা বলে না, কিছু করে না, এখন আমারে জ্বালাইতেছস, এখন আবার কালো জাদু কইরা আমার সংসারটা নষ্ট করতেছস।